প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ফরিদ উদ্দিন আহমেদ, সদস্য সচিব, ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা যাবার আগে আজকের দৈনিকের প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম: এপ্রিলে ৭৫% বেশি বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি, দুর্নীতি ও অপেশাদারিত্বের মূল কারণ, পছন্দমতো পথ চাওয়া, ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম: শাপলা চত্বরে ৩২ হত্যার প্রমাণ পেল তদন্ত সংস্থা, হেফাজতের মহাসমাবেশ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা, বেনজির ও জিয়াউল সহ অভিযুক্ত ২৫ জন, ৭ জনের মধ্যে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল। দৈনিক সমকালের প্রধান শিরোনাম: জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের চিন্তা, আবারও বিচারিক ক্ষমতা চাইলেন ডিসিরা, প্রধানমন্ত্রীর না। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করতে চান ডিসিরা, মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরলেন তারা। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা জানালেন ডিসিরা, বাড়তি সুবিধার প্রস্তাব, বাজেট ২০২৬-২৭ অর্থবছর, ব্যক্তি শ্রেণীর করের বোঝা বাড়বে, কর্মকর্তাদের সব পদে কাজের মানসিকতা থাকা জরুরি বলেছেন প্রধানমন্ত্রী। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: নিষেধাজ্ঞা অমান্য করে উৎপাদনে ব্রিস্টল ফার্মা, ইউনিট কমিটি নিয়ে ক্ষোভ তৃণমূল ছাত্রদলে, পাল্টাপাল্টি শান্তি প্রস্তাবের মধ্যে নতুন হুমকি ট্রাম্পের। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম: ঢাকা সিটি কর্পোরেশন, জামায়াত এনসিপির বিরোধ, এককভাবে নির্বাচনের লক্ষ্যে মাঠ গোছাতে ব্যস্ত দুদলই, এখন আলোচনা হয়নি বিএনপিতে, বিজয়ী হতে ক্রীড়নক হবেন ঢাকার পরীক্ষিত বিএনপি নেতারা। 4 দিনব্যাপী সম্মেলন উদ্বোধন, প্রশাসনিক কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি বলেছেন প্রধানমন্ত্রী। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম: অভিবাসন ব্যয়ে নিঃস্ব বিদেশগামীরা, 2-3 বছরে উঠছে না খরচের টাকা, পানির নিচে হাজার হাজার কোটি টাকার ধান, হাওরের নীরব কান্না। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম: ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে দেশ, 26 রোগের বিস্তার, টিকার অব্যবস্থাপনা ডেকে এনেছে বিপদ, ভঙ্গুর স্বাস্থ্যখাত, পুনরুদ্ধারে বাজেট বাড়ছে কয়েক গুণ। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম: সরকারি কোম্পানির মেরুদণ্ডে কোপ, বিদ্যুৎ খাত বেসরকারীকরণ ছক, প্রক্রিয়া শুরু করে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞ মত হচ্ছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো বিনিয়োগ সক্ষমতা হারাবে, বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রণ এককভাবে বেসরকারি কোম্পানির হাতে চলে যাবে, সরকার বেশি দামে বিদ্যুৎ কিনতে বাধ্য হবে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম: পৈশাচিক জিম্মি কাহিনী, অপহরণ প্রলোভনের মালয়েশিয়া যাত্রা, মাঝ সমুদ্রে মারামারি, ট্রলার ডুবে উধাও 264 নারী পুরুষ শিশু, 9 জনকে নাটকীয় উদ্ধার। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম: জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রী, দুর্নীতির সঙ্গে সরকার কম্প্রোমাইজ করতে চায় না, সড়কে সিসি ক্যামেরা, আইন ভাঙলে মামলা যাবে বাসায়, হতাশায় বিএনপির বঞ্চিত ত্যাগীরা, চাঁদাবাজ পাকড়াও, রাজধানীতে 2 দিনে গ্রেপ্তার 152। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম: দেশের আমদানি রফতানি 2 খাতেই মন্দা, ডিসি সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী, সব পদেই জনপ্রশাসনের কর্মকর্তাদের কাজ করার মানসিকতা থাকা জরুরি, 30 দিনের মধ্যে যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব ইরানের, ট্রাম্পের সংশয়। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম: ইন্টারিম গভর্নমেন্টস মিসস্টেপস বিহাইন্ড মেজলস ক্রাইসিস। দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম: পিএম ফর অ্যাকাউন্টেবল পিপল সেন্ট্রিক অ্যাডমিন। নিউজের প্রধান শিরোনাম: পেশেন্টস লিভ টু সাফার অ্যাজ এ হাইকোর্ট ডাইরেক্টিভস ইগনোরড। তো ফরিদ ভাই, এই ছিল আজকের দৈনিকগুলোর প্রধান শিরোনাম। আমরা আজকে মোটামুটি সবগুলো পত্রিকাতেই যেটি আমরা দেখতে পেলাম যে হাওরের কৃষকের কান্না, আমরা অকাল বন্যা, আকস্মিক বন্যায় পানিতে ডুবে গেছে ধান ক্ষেত, এবং সেখানে আপনার তারা অনেক কষ্টে ধান কাটছে, এবং অনেকটা এই বিষয়টা, এই যে অকাল বন্যা প্রতি বছরই কিন্তু এই ঘটনাটি ঘটছে, এর থেকে উত্তরণের উপায় কী, বা সরকারের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? এখানে 2টা জিনিস। একটা হচ্ছে যে আমাদের যে অকাল বন্যাটা হয় প্রতি বছরই হয়,
এবং এই বিশেষ করে এই যে উত্তর অঞ্চলের যে অঞ্চলগুলো হাওর এবং ভারী বৃষ্টির যে পাহাড়ি ঢল যেটা নামে এবং এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে একটা ক্লাইমেট চেঞ্জের প্রভাব। আমরা প্রতিনিয়ত দেখছি যে বাংলাদেশে প্রতিনিয়ত ক্লাইমেট চেঞ্জের যে প্রভাবে আমাদের এখন বৃষ্টির দিনে অতিবৃষ্টি হচ্ছে, আবার তাপের সময় রৌদ্রের সময় অতি তাপ হচ্ছে, শীতের সময় অতি শীত পাওয়া যাচ্ছে। এই যে প্রবণতা এই 1-2 বছর যাবত আমরা দেখছি। তো এখন হাওরের এই বৃষ্টিটা হচ্ছে যে এটা এই অতিরিক্ত বৃষ্টিটার কারণে পাহাড়ি ঢল এবং এই এখন যে বৃষ্টিটা হওয়ার কথা ন্যাচারালি সবসময় প্রতি বছর যে পরিমাণ বৃষ্টি হয় এর থেকে অনেক গুণ বেশি এই সময় এই মার্চ এপ্রিলের 75% বেশি বৃষ্টি হয়েছে। হ্যাঁ, অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে। এটা মূলত হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে হয়েছে এবং এই বৃষ্টিটা যে কারণে হয় সেটা হলো পুরোটাই আমাদের যে যেটাকে বলে বৈশ্বিক পরিবেশ যেটা চেঞ্জ হচ্ছে এটার একটা ইফেক্ট। আর একটা হচ্ছে যেটা ভারতের উজান থেকে যে পানিটা চলে আসে সেখানে আমাদের জানেন আমরা পানিটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ভারত তার ইচ্ছে মতো পানিটা ছাড়ে, তার যখন মনে করে যে পানি তার দেশে অতিরিক্ত হয়ে গেছে তখন বাঁধগুলো আমাদের জন্য ছেড়ে দেয়, ওই পানিগুলো আমাদের জন্য বিপদ বয়ে আনে। এই জায়গাটাতে আমাদের সরকারের যে উদ্যোগটা হচ্ছে যে আপাতত যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায়, তাদের ক্ষতিটা কিভাবে পোষানো যায় এবং এই কৃষকদের যে ডাটাটা, এই ডাটাটা আমাদের মূল্য হলো যে কৃষকদের মাঠ পর্যায়ে যে কৃষক কর্মকর্তা যারা আছেন, কৃষি কর্মকর্তা তারা মাঠ পর্যায়ে যে কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে ন্যূনতম যতটুকু সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা যায়। এই সরকারের যেমন আস্থা আছে, প্রধানমন্ত্রী কমিটেড কৃষকদের জন্য। আমার মনে হয় উনি এখন এই কৃষকদের জন্য এই একটা সাময়িক ব্যবস্থা যেটা সেই ব্যবস্থাটা উনি গ্রহণ করতে পারেন এবং ভবিষ্যতে এই পানিটা যদি কমে যায় তারপরে যে কৃষিটা ক্ষতিগ্রস্ত হয়েছে এইটাকে কীভাবে আবার রিহ্যাবিলিটেট করা যায় বা এখানে আবার কৃষকরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারে এটার জন্য কৃষকদেরকে সহযোগিতা প্রদান করা, এটা হলো এখন মূল চ্যালেঞ্জ। যে আপনি বলছিলেন যে উজানের পানি তারপরে হচ্ছে যে বৃষ্টির পানি, তো আমরা দেখলাম যে নতুন সরকার ক্ষমতায় এসেই তারা খাল খননের পুনর্খননের একটা উদ্যোগ নিয়েছে। তো এইটা যদি বাস্তবায়িত হয় তাহলে কিছুটা হ্যাঁ, ডেফিনেটলি আপনার এটা একটা বড় উদ্যোগ প্রধানমন্ত্রীর, এটা ডেফিনেটলি একটা প্রশংসনীয় উদ্যোগ। আপনার এই যে খাল খনন কর্মসূচিটা যদি প্রধানমন্ত্রী বাস্তবায়ন করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার এই যে অতিরিক্ত পানি যেটা আমাদের দেশে আসে, অতিরিক্ত বন্যা যেটা হয়, তখন আমাদের এই নদীগুলোর পানির ধারণ ক্ষমতাটা অনেক বেড়ে যাবে এবং সাধারণ মানুষের যে ঘরবাড়ি ভাসিয়ে নেওয়া যাওয়া, কৃষি জমি ভাসিয়ে নিয়ে যাওয়া, গবাদি পশু মৃত্যু, এই বিষয়গুলোকে তখন আমরা অনেকটা কমিয়ে নিয়ে আসতে পারবো। আর এখানে সবচেয়ে যে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের মানুষের যে সচেতনতা দরকার। আমাদের প্রত্যেকটা মানুষের একটা নাগরিক দায়িত্ব আছে যে আমরা যেভাবে খাল নদীগুলোকে আমরা নষ্ট করে ফেলতেছি, জলাধারগুলোকে নষ্ট করে ফেলতেছি, এখানে সরকারের যেরকম একটা বড় ভূমিকা আছে তেমনি একজন নাগরিক হিসাবে আমার কিন্তু একটা দায়বদ্ধতা আছে এই সমাজের উপরে, দেশের উপরে। আপনি বিশেষ করে খেয়াল করবেন, আপনারা এই সবসময় মিডিয়াতে একটা নিউজ হচ্ছে ঢাকার চারপাশে যে জলাধারগুলো আছে, আপনি খেয়াল করবেন এই যে চিটাগংয়ে কয়েকদিন আগে বন্যা হলো, অল্প একদিনের বন্যাতে গলা পরিমাণ পানি হয়ে গেছে এবং তাৎক্ষণিকভাবে উনি সরকারের প্রতিমন্ত্রীকে পাঠিয়েছেন, উনি আলোচনা করার চেষ্টা করছেন। কিন্তু একটা খেয়াল করতে হবে যে আমাদের খালগুলো কেন বন্ধ হলো, কেন পানিটা বেরোচ্ছে না? আমার বৃষ্টি হবে, এটা তো ন্যাচারাল, এটাকে তো আপনি আটকাতে পারবেন না। তাহলে পানিটা কেন বেরোচ্ছে না? এই যে প্রতিবন্ধকতাগুলো আমরা তৈরি করেছি, এটা কিন্তু ন্যাচারালি তৈরি হয় না। আমরা খালগুলো বন্ধ করে দিয়েছি, আমরা রাস্তাগুলো বন্ধ করে দিয়েছি, আমরা অবৈধভাবে জলাধার দখল করে আমরা হাউজিং এস্টেট করেছি। ঢাকার চারপাশে শত শত হাউজিং এস্টেট আছে, আপনি এখন জলাধার নাই, যে পানিগুলো কোথায় যাবে, কিভাবে যাবে? এই জায়গাটা গভর্নমেন্টের চিন্তা করা উচিত এবং নতুন যে সরকার, আমার মনে হয় যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী উনি কমিটেড দেশের উপরে, জনগণের উপরে। এই যারা এই দখল বাণিজ্যের সাথে জড়িত এদের ব্যাপারে উনি সিরিয়াসলি উদ্যোগ নেবে। আবার বিশেষ করে আমি একটা জিনিস বলতে চাই, আমার বাসা যেহেতু মিরপুরে, ভেরিবাদ অঞ্চলটা দেখবেন, ভেরিবাদ এবং যে নদী যেটা ছিল ওখানে, এই নদীতে কিন্তু ঢাকার চারপাশে ছিল।
এখন এটা বন্ধ হয়ে গেছে, অল্প একটু নদী আছে আর বাকিটা কিন্তু সব দখল হয়ে গেছে। এবং নদীর পাড়ে যে অবৈধ স্থাপনা গড়ে উঠতেছে, স্ট্রাকচার গড়ে উঠতেছে, রেডিমিক্স গড়ে উঠতেছে, আমার মনে হয় সরকার যদি এই উদ্যোগটা নেন, ভেরিবাঁধ এবং নদী এর মাঝে যে জায়গাটা আছে, এই সরকার যেগুলো সরকারি জমি আছে সেগুলো তো সরকারের আছে, এগুলোকে নিয়ন্ত্রণ করা উচিত। আর যেগুলো প্রাইভেট ল্যান্ড আছে এগুলো মনে হয় সরকারের অ্যাকোয়ার করে ঢাকার চারপাশে একটা সুন্দর এরিয়া করা উচিত, যে নদী থাকবে, রাস্তা থাকবে এবং বিশাল একটা জলাধার থাকবে। এটা যদি ঢাকা শহরকে এভাবে চতুর্মুখী একটা প্রকল্প করা যায়, এবং আমার মনে হয় যে দেশের মানুষ এই সরকারকে সারা জীবন, এই একটা প্রকল্পের জন্য মানুষ সারা জীবন তাকে মনে রাখবে, সরকার যদি এই একটা প্রকল্প অন্তত বাস্তবায়ন করতে পারে। এবং এখানে যারা দখলদার আছে সেই দখলদারকে উচ্ছেদ করে আবার জলাধারগুলোকে তার পূর্বের জায়গায় ফিরিয়ে দেওয়া, এটা যদি সরকারের পক্ষে সম্ভব হয়, উনি যদি কমিটমেন্ট করেন এবং উনি যদি উদ্যোগ নেন, আমার মনে হয় বর্তমান প্রধানমন্ত্রী এটা বাস্তবায়ন করতে পারবেন। দখলদারও তো অনেক শক্তিশালী। ডেফিনেটলি তারা অনেক সময় হয় যে সরকারের থেকেও শক্তিশালী, যেটা বিশেষ করে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের সময় নাম না বললেই নয়, বলি যে বসুন্ধরা গ্রুপ, যে উনি রাজুকের চেয়ারম্যানকে ওনার টেবিলে বসে ধমকাচ্ছেন, মন্ত্রীকে ধমকাচ্ছেন, কারণ হচ্ছে উনি প্রাইম মিনিস্টারের লোক ছিল। এবং দেখা যাচ্ছে যে বসুন্ধরার আপনার প্রথম দিকে যে কিছু ব্লক ছিল রাজুকের অনুমোদন, পরবর্তীতে প্রায় 15 থেকে 16টা ব্লক পুরোটাই অবৈধভাবে উনি দখল করে বালু ভরাট করে উনি প্লট করে বিক্রি করে ফেলেছেন। এবং রাজুক যখন এগুলো অনুমোদন দিচ্ছিল না তখন উনি রাজুকের চেয়ারম্যানকে ধমকিয়েছেন, মন্ত্রীকে ধমকিয়েছেন, মানে হচ্ছে কি উনি সরকারের চেয়েও প্রভাবশালী। এবং ওই অঞ্চলটা দেখবেন এখন শুধু মরুভূমি, শুধু বাড়িঘর, ওইখানে যত জলাধার ছিল ওই পূর্বের দিকে কেউ নাই। এবং পাশাপাশি দেখা যাচ্ছে আর একটা দুর্ভাগ্যজনক, এটার সাথে সরকারি কিছু সংস্থা বসুন্ধরার সাথে তারা যোগ হয়েছে। আপনার পুলিশ হাউজিং এস্টেট বলেন, আপনার এখানে জলসিঁড়ি বলেন, তারপরে রাজুক নিজে যে প্রকল্পটা করেছে সেটা উনি জলাধার নষ্ট করে করেছে। রাজুক নিজেই জলাধার নষ্ট করে প্রকল্প করেছে, তবে কাকে দোষ দিবেন? রাজুকি যে পূর্বাচল প্রজেক্টটা করেছে ওখানে যে প্রচুর জলাধার ছিল সেই জলাধারগুলো তারা নষ্ট করে ফেলেছে। তা রাজুক নিজেও এখানে হাউজিং ব্যবসা করে, তার কাকে দোষ দিবেন আপনি? এই জন্য সরকারকে এই জায়গাটাতে অ্যাড্রেস করতে হবে যে সরকারের ভিতরেও সমস্যা আছে, প্ল্যানিংয়ে সমস্যা আছে, বাস্তবায়নের সমস্যা আছে, এবং এই সুযোগটা কিন্তু এই অবৈধ দখলদাররা নিচ্ছে। সরকারের এই সুযোগটাই কিন্তু অবৈধ দখলদাররা নিচ্ছে। এখানে সরকারকে আন্তরিকভাবে আমি রিকোয়েস্ট করতেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উনি যেন এই বিষয়টা অবশ্যই নজরে নেন এবং এখানে যারা দখল বাণিজ্যের সাথে জড়িত তাদের ব্যাপারে উনি কঠোর ব্যবস্থা নেবেন। এবং আরেকটা জিনিস আপনাকে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই রিকোয়েস্ট করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু এই বাংলাদেশের সাধারণ মানুষের সর্বশেষ আশ্রয়স্থল। এবং একটা জুলাই গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে, এদেশের মানুষ ওনার আচরণ, কথাবার্তা, ওনার সহমর্মিতা, সাধারণ মানুষের উপরে যে ওনার ফিলিংস, এটাকে মানুষ এত বেশি পরিমাণে অ্যাপ্রিসিয়েট করেছে যে উনি এখন বাহিরের যে সমস্ত নেতারা, উন্নত বিশ্বে যে সমস্ত নেতারা যেভাবে আচরণ করে উনি এভাবে করতে চাচ্ছেন, উনি এই দেশটাকে ওভাবে একটা পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা বাস্তবায়ন করতে পারবেন কি না এটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ। কারণ হচ্ছে আমাদের দেশের মানুষ তো বাহিরের মতো না, ইউরোপের মতো না, আমরা চিন্তা ওভাবে করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো চিন্তা করছেন এই দেশটাকে উনি একটা উন্নত সমৃদ্ধশালী একটা জায়গায় নিয়ে যাবেন, একটা মডেল কান্ট্রি বানাবেন, বাট আমরা কি ইউজ টু কিনা, আমরা ওই প্ল্যানটাকে ধারণ করতে পারছি কিনা, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই সাকসেসফুল হতে হবে, কারণ উনি যদি ব্যর্থ হন এই দেশের মানুষের কিন্তু আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। এই দেশের যেরকম অস্তিত্বহীন হয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা দিবে, তেমনি সাধারণ মানুষের আস্থার আর কোনো জায়গা উনি আর থাকবে না। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু সফল হতেই হবে। ওনার বহু রকম চ্যালেঞ্জ আছে, বাট এই চ্যালেঞ্জের মধ্যে থেকে ওনাকে সফল হতে হবে। জি, আমরা অন্য একটি সংবাদের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে শাপলা চত্বর যে 5ই মে যে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে তদন্ত সংস্থা 32 জনকে হত্যার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। আমার মনে হয় যে এইটা নিয়ে আমার ব্যাপক রকম সন্দেহ আছে, কারণ 32 জন শাপলা চত্বর হত্যাকাণ্ডে আমি একটা ডকুমেন্টারি করেছিলাম, আমি আমার ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন থেকে আমি একটা ডকুমেন্টারি করেছিলাম, এবং ওখানে যে ভিডিও ফুটেজগুলো হত্যাকাণ্ডের যে সাক্ষী দেয়
তাতে আমার এই সংখ্যাটা একদমই খুব নগণ্য মনে হয়। এবং ওই হত্যাকাণ্ডর সিনারিগুলো আমার কাছে আছে। আমি আপনাকে একটা ছোট্ট ভিডিও দেখাই, ছোট্ট একটা ভিডিও, যে আপনি যেহেতু শাপলার ইয়েটা নিয়ে আসলেন, গর্জে উঠছে রক্তবিহীন দেশে ধর্মপ্রাণ মুসলমানের উপর। দেখেন শাপলাকাণ্ডের হত্যাকাণ্ডের যে ডকুমেন্টারি, এই ডকুমেন্টারিতে সাক্ষী দেয় এটা কয়েক শত হবে, নিরস্ত্র মানুষের উপর আয়নার ভয়াল কালো থাবা। এটা কয়েক শত হবে। এবং এটার একটা ডকুমেন্টারি আমার করা আছে। এবং আমি যে ফুটেজগুলো দেখেছি, পুলিশের যে নির্মম অত্যাচার, নির্মম গুলি, একটা মানুষ মারা যাচ্ছে, ছটফট করতেছে, তার উপরে পুলিশ গুলি করে দিচ্ছে। একটা মানুষ মানে মনে করেন প্রাণ বের হয়ে যাচ্ছে অত্যাচারে, ওই লোকটা মানে লাফাচ্ছে ফ্লোরে পড়ে, তার উপরে পুলিশ গুলি করে দিচ্ছে, লাঠি মারছে, লাঠি দিয়ে পিটাচ্ছে। সেই আলেমদের, ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে নির্মম নির্যাতন করা হয়েছে, আমার ডকুমেন্টারিটা আছে, একটা আমি ডকুমেন্টারি করেছি। বাট আমার এই সংখ্যাটা খুবই নগণ্য মনে হয়। এবং আমার যে এভিডেন্স, আমার যেটা ওখানে যেটা লাশের স্তূপ দেখেছি, কয়েক শত হবে, সেটা কয়েক শত হবে। এবং যে প্রিজন ভ্যানে বিডিআরের ওখানে কিছু গাড়ি ছিল, যে গাড়িগুলোতে আপনার লাশগুলোকে অপসারণ করে নিয়ে যাওয়া হয়েছে। এবং ফায়ার সার্ভিসের লোকজন ছিল যারা এই জায়গাগুলোকে, রক্তাক্ত জায়গাগুলোকে ওয়াশ করে ফেলেছে, আলো আসার আগেই ওয়াশ করে ফেলেছে। এই ডকুমেন্টারির এই ভিডিও ফুটেজগুলো কিন্তু এখনও আছে কিছু কিছু। আমার মনে হয় এটা কয়েক শত হবে। এটা খুবই নগণ্য সংখ্যা তারা নির্ধারণ করতে পেরেছে। এবং এই পুলিশের যারা অফিসার ছিল, যারা দায়িত্বে ছিল, তাদের অনেকের চেহারা কিন্তু ওখানে দৃশ্যমান ছিল, কারা কারা অপারেশনে ছিল, কারা, তাদেরকে ইনভেস্টিগেট করলে এই সংখ্যাটা প্রকৃত সংখ্যা বের হয়ে যাবে। তারপর যেহেতু মানে বিচার কাজ শুরু হতে যাচ্ছে, এটা তো একটা অবশ্যই আশার। ডেফিনেটলি বাট আমরা এই বিচার কাজটা শুরু হয়েছে, এই জন্য আমরা আশাবাদী এবং সরকারকে আমরা ধন্যবাদ জানাতে চাই। তবে এখানে খেয়াল রাখতে হবে যে এটা আমরা ন্যায় বিচার চাই, আমরা সরকারের কাছে এটা ন্যায় বিচার চাই এবং প্রকৃত বিচার চাই। এবং যারা এখানে পুলিশের যে সমস্ত কর্মকর্তারা উপরের এই ডিসিশন মেকিংয়ে ছিল, সরকারের সাথে যারা জড়িত ছিল, এখানে বিজিবির লোকজন ছিল, যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত, প্রত্যেকে আইনের আওতায় আনা উচিত। এবং এরকম নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশের আর যাতে ভবিষ্যতে না হয়, কোনো সরকার যাতে তার নিজেকে রক্ষার জন্য কোনো জনগণকে এভাবে না মেরে ফেলতে হয়, সেটার জন্য এই বিচারটা একটা দৃষ্টান্ত হতে পারে। আমরা সরকারকে এরকম একটা স্বচ্ছ বিচার এই বিষয়ে, এবং আমার মনে হয় যে ওনার এটাকে আরও বেশি করে পরিমাণ তদন্ত করা উচিত, যে কী পরিমাণ লোক এখানে নিহত হয়েছে। আরেকটি সংবাদের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে গতকাল থেকে ডিসি সম্মেলন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সম্মেলনের উদ্বোধন করেছেন। তো সেখানে অনেকগুলো বিষয় ডিসিরা তাদের মতামত ব্যক্ত করেছেন, অনেক প্রস্তাবনা দিয়েছেন। তারা আবারও বিচারিক ক্ষমতা চেয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী না। তো ডিসি সম্মেলন নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আমার ডিসি সম্মেলন নিয়ে আমি আশাবাদী মানুষ না এই সমস্ত ব্যাপারে। কারণ কারণটা হচ্ছে যে বাংলাদেশে এই ডিসিদেরকে বলা হয় যে ছোট পর্যায়ের আমলা, এর এক সময় বড় আমলা হবেন আর কি, আর এক সময় ইউএনও ছিলেন, সেখান থেকে পর্যায়ক্রমে ডিসি হয়েছেন। বাট সবার অ্যাটিচিউড, আপনি যদি একজন টিওনো থেকে দেখেন, যে এখন যেমন বর্তমান সময় একজন টিওনোর হাতে যে ব্যাপক ক্ষমতা মানে ক্ষমতার কোনো শেষ নাই। আপনি ইউনিয়ন পরিষদের থেকে একটা ইউনিয়নের আন্ডারে যদি মনে করেন 14টা ইউনিয়ন থাকে, তা 14টা ইউনিয়নে উনি প্রশাসক, উনি সমস্ত স্কুল কলেজের সভাপতি, উনি সমস্ত ইনস্টিটিউশনের প্রশাসনিক সভাপতি। তো এত ব্যাপক ক্ষমতাশালী একজন ইউনো, এবং তারা কিভাবে ফাংশন করে এটা খুবই অ্যালার্মিং। এবং তাদের দীর্ঘদিনের তাদের যে প্র্যাকটিস, ইউনোদের, ডিসিদের, এবং এরা একটা সময় যখন সচিব হয়, এই সচিবরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিগত আওয়ামী লীগ সরকার যে অধঃপতন হলো, শেখ হাসিনা ফেসিস্ট হওয়ার পিছনে এই আমলাদের কিন্তু অনেক বড় ধরনের একটা ভূমিকা ছিল। তো আপনি আমলাদেরকে যদি ডিপেন্ড করেন,
একজন পলিটিক্যাল পার্টির একজন বর্তমান সরকার, সে একটা রাজনৈতিক দলের সরকার, সে যদি একদম 100% আমলাদের উপর ডিপেন্ড করে, আপনি সরকার সাকসেসফুল হতে পারবে না, কখনো না, সম্ভব না, এটা প্রুভড। এবং বিগত যে শাসন ব্যবস্থা, আপনি যে লাস্ট 72 থেকে এখন পর্যন্ত যে শাসন ব্যবস্থা দেখেন, যে প্রত্যেকটা সময়ে এই আমলাদের অতিরিক্ত প্রশাসনিক লোভের কারণে বলেন, তাদের বেশি পাওয়ার প্র্যাকটিসের কারণে বলেন, তারা বেশি নিজেদের ক্ষমতাকে এই প্রশাসনের উপরে মানে জারি রাখার কারণে বলেন, বারবারই কিন্তু সরকারগুলো বিপদে পড়েছে। তা আমার মনে হয় যে সরকার এই ডিসিদেরকে বা এখানে যারা আছেন তাদেরকে রাজনৈতিক কমিটমেন্টকে সামনে রেখে প্রশাসনের সাথে তার একটা সম্পর্ক বিল্ড আপ করতে হবে। এখানে হলো সরকারের কমিটমেন্টটা হলো ফার্স্ট, সেই কমিটমেন্টটা হলো সরকারকে বাস্তবায়ন করতে হবে। এখানে সরকারের যারা আমলাদের ইচ্ছা সরকার বাস্তবায়ন করবে তা না, এখানে হলো রাষ্ট্র মানে বর্তমান প্রধানমন্ত্রী যে পলিটিক্যাল গভর্নমেন্ট, তার কি ইচ্ছা, তার কি অভিপ্রায়, তিনি জনগণের জন্য কি করতে চান, সেইটা হলো এই আপনার প্রশাসনিক ক্যাডারে যারা আছেন তারা সরকারকে বাস্তবায়নের জন্য সহযোগিতা করবেন। এইটা ইম্পর্টেন্ট যে প্রশাসনের বক্তব্য সরকার পালন করবে, ফলো করবে, এইটা না, রাষ্ট্রের সরকার এখানে মেইন, তার ইচ্ছাটা, অভিপ্রায়টা এই প্রশাসন বাস্তবায়ন করবে। এবং এখানে হচ্ছে যে আমি দেখেন এই প্রশাসনের গতকালকে তারা অনেক দাবি দেওয়া, এবং তাদের অনেকগুলো প্রায় 500-র কাছাকাছি দাবি দেওয়া আছে, তার প্রস্তাবনা উত্থাপন করবেন। তা এর ভিতরে আমি দুর্নীতির বিষয়ে তাদের কোনো প্রস্তাবনা দেখলাম না, যে বাংলাদেশে কেন দুর্নীতি হয়, কারা দুর্নীতি করে, আমরা দুর্নীতি করব না, এই দেশকে আমরা দুর্নীতিমুক্ত করব, এই যে স্লোগানটা তাদের ভিতর থেকে আসার কথা ছিল, এটা কিন্তু তারা দেন নাই। কেন দিচ্ছেন না তারা? ডিসিরা কেন বলছেন না আমি দুর্নীতি করব না? প্রধানমন্ত্রীকে কেন ওনারা কমিটমেন্ট করতে পারলেন না ডিসি সম্মেলন, আমরা যত ডিসি আছি আমরা কেউ দুর্নীতির সাথে জড়াবো না? সেই কমিটমেন্টও তারা দিতে পারেন নাই। তা এইটাই হলো মেইন চ্যালেঞ্জ, যে এবং বাংলাদেশে দেখবেন দুর্নীতি কিন্তু এখন একটা ভয়াবহ ক্রাইসিস, ভয়াবহ ক্যান্সার। এটা এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আপনি দুর্নীতি পাবেন না। কোনো সংস্থা, সরকারি কোনো সংস্থায় আপনি যে বলতে পারবেন না, বা যেখানে 100 জন কর্মকর্তা আছে 2টা ভালো লোক, আপনি সৎ লোক বের করেন, আমি চ্যালেঞ্জ, আপনি পাবেন না, কোনো জায়গায় না। তা এরকম একটা ডিজাস্টারের মধ্যে নতুন সরকার যেটা চায়, বরং তারেক রহমান যেটা চায়, উনি যেটা চেঞ্জ করতে চায়, পরিবর্তন করতে চায়, ওনার ডিসিরা তো সে কথা বলে না, ওনার সচিবরা তো সে কথা বলে না, ওনার সচিবরা তো কোনোদিন আমি ওরা বলতে শুনলাম না। ওনার অধীনস্থ সমস্ত কর্মকর্তাদেরকে ডেকে বলছেন এই সরকার একটা স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা চায়, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা চায়, জনগণের কল্যাণে রাষ্ট্র ব্যবস্থা চায়, আসুনটা আমরা সবাই মিলে একটা ভালো সমৃদ্ধ দেশ গড়ি। এই কথা তো সচিবরা বলছে না। এই জায়গাটাতে অ্যাড্রেস করতে হবে ওনারা কি চায়, ওনারা সরকারকে ফলো করে কিনা, তারেক রহমানকে ফলো করে, দিস ইজ ইম্পর্টেন্ট। না, ডিসিরও তো এটাও বলেছেন যে তারা রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে কাজ করতে চান। এটা তাদের পুরনো কথা, একদম এটা তাদের সুবিধাবাদী কথা। তারা যত রকম অপকর্ম করবেন এটা জাস্ট জাহের করবেন আর কি, এটা দিয়ে। এটা হলো ওনাদের দায়টা ওনারা এড়াতে চায়। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন, আমি ডিসিদেরকে প্রশ্ন রাখতে চাই যে ওনাদের একটা এলএ শাখা আছে, প্রত্যেকটা যে ডিসি অফিসে একটা এলএ শাখা আছে, যে ওখানে ওই সরকার যত একাওয়ার করে সরকারি প্রজেক্ট, ওই ডিসিদের মাধ্যমে টাকাগুলো বন্টন হয়। উনি জানেন, ওই ডিসি সাহেব কি জানেন কি পরিমাণ টাকা ওখানে লেনদেন হয়, কারা কত টাকা পায়, কিভাবে টাকাটা লেনদেন হয়, কত পার্সেন্টেজে হয়? ডিসিরা বলুক না এটা, যে আমার এলএ শাখা থেকে এত টাকা কিভাবে লেনদেন হয়, সেটি না জানার কথা। হ্যাঁ, তার ওটা তো সে কথা বলছেন না, উনি দাবির কথা, উনি ওটা বলুক যে আমার এলএ শাখায় দুর্নীতি হয় না। এমন একজন ডিসি আপনি 64 জেলার একজন ডিসি বের করেন যে বলুক, আমি একজনকে সাক্ষী হিসেবে বললাম আপনাকে, একজন বলুক আমার এলএ শাখায় দুর্নীতি হয় না, ঘুষ লেনদেন হয় না। একজন ডিসিকে বলেন আপনি, আমি খুশি হব যদি একজন ডিসি এটা বলতে পারে আমার শাখায়, আমার যে জেলা আছি, আমার জেলাতে এলএ শাখায় কোনো দুর্নীতি হয় না, আমি দুর্নীতি মুক্ত। এরকম একজন ডিসি, এতজনের মধ্যে একজন ডিসি বলুক, আমি খুশি হব। এই দেশের মানুষ খুশি হবে যে অন্তত ভালো একজন শর্ট ডিসি পাওয়া গেছে, বলুক। তো আমরা এখন আমাদের যেটা রিকোয়েস্ট,
একজন সাধারণ নাগরিক হিসাবে ডিসিদেরকে এগুলোতে কনসেন্ট্রেট দেওয়া উচিত। সরকার কি চায়, মানুষ কি চায়, জনগণ কি চায়, দেশটা কি, দেশপ্রেম, আমাদের দেশপ্রেমটা খুব দরকার। আপনি এই যে সচিব বলেন, ডিসি বলেন, আপনাকে দেশপ্রেম দিয়ে আপনি কি নিজেকে জাস্টিফাই করেন না? আপনার ভিতরে কতটুকু দেশপ্রেম আছে? এবং এখানে আপনাকে আমি আরেকটা অ্যালার্মিং বলি, আমি বর্তমান সরকারের সময় অন্তত 20 থেকে 30 জন ডিসি সাহেব, আপনার সচিব সাহেবের সাথে কথা বলছি। এদের মধ্যে দেশপ্রেমের ঘাটতি হচ্ছে 99%। কারণ কি জানেন? এই প্রত্যেকটা সচিব বলেন, জয়েন্ট সেক্রেটারি টু উপরে, আমি এর মধ্যে এমন কোনো পাই না যার ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করে না। আনফর্চুনেট এটা। এবং এই যে দুর্নীতি হয়, এই যে সচিবরা, আমলারা, রাজনৈতিক নেতারা বিদেশে যে শত হাজার কোটি টাকা পাচার করে, ছেলে মেয়েদেরকে ওখানে পুনর্বাসন করে, ফ্যামিলি পাঠায় দেয়, আপনি এদের অবস্থা দেখেন না? এই সচিবদের অবস্থা দেখেন, আপনার বড় বড় এনবিআর এর কর্মকর্তাদের অবস্থা দেখেন, তাদের ছেলে মেয়েরা কোথায়? তা এই সরকার তো পরিবর্তন চাচ্ছে ভাই, আপনারা তো সেই পরিবর্তনের সহযাত্রী হচ্ছেন না সরকারের। আপনারা আছেন কি, আপনারা যে অবস্থায় আছেন এই অবস্থায় আরও আপনাকে কিভাবে বেনিফিটেড করা যায়, কিভাবে আপনাকে আরো প্রমোটেড করা যায়, আপনি সেই অবস্থায়, আপনি সরকারকে কি দিবেন সে কথা আপনি বলছেন না। সরকারের সুশাসন আপনি কিভাবে নিশ্চিত করবেন সেটা আপনি বলছেন না। আমার মনে হয় যে আপনি ভাই দেশকে কিছু দেন না, আপনার ভিতরে একটু দেশপ্রেম রাখেন, এই দেশের সাধারণ মানুষকে কিছু দেন, আপনার তো সুযোগ আছে। তো আরেকটি খবর দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে সংস্কার নিয়ে প্রতারণা করছে সরকার, এনসিপির জাতীয় কনভেনশনের বক্তব্যটা 1 মিনিটে শেষ করব। আচ্ছা, সংস্কার নিয়ে আমার বক্তব্য হচ্ছে খুবই স্পষ্ট, কারণ আমরা দেখি সংস্কার এই আলোচনাটা, এটা সবার একটা এখন রাজনৈতিক টুল হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটা সরকার বলেন, বিরোধী দল বলেন, এনসিপি বলেন, এরা এটাকে একটা রাজনৈতিক বক্তৃতার টুলস হিসাবে তারা ব্যবহার করছেন। আমার মনে হয় যে মূল সংস্কার এই দেশের মানুষ যেটা চেয়েছিল সেই জায়গাটাতে এখন কেউই নাই। তারা যে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত যে সমাজ ব্যবস্থা চেয়েছিল সেই জায়গাটা তারা এটা নিয়ে রাজনীতি করবে। বাট এখানে তাদের এনসিপি নেতাদের এখানে তাদের মূল বক্তব্য হওয়া উচিত এই সংস্কারের বিষয়, যে আপনি 2024-এ গণ অভ্যুত্থানে কতজন শাহাদত বরণ করেছেন ভাই, আপনারা সরকারকে বলেন না এটার একটা পুরনো, একটা কমপ্লিট একটা চার্ট, একটা রাষ্ট্র থেকে একটা স্বীকৃতি দেন আগে, সেটার ব্যবস্থা করেন। আপনি সেটা নিয়ে আপনারা আলোচনা করছেন না, আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন না, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন না, আপনি আছেন কি সংস্কার ব্যবস্থা নিয়ে। সংস্কার তো মানুষ এটাই চেয়েছে ভাই, একটা ভালো শিক্ষা ব্যবস্থা চেয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা চেয়েছে, আপনি সেগুলো নিয়ে কথা বলছেন না কেন? আর ছাত্রদের যে সংগঠন এনসিপি, আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে একদমই কথা বলছেন না কেন? অনেক কাজ করার এখানে আছে, আপনারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন, এটা তাদের কাছে আমরা আশা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ প্রান্তে, প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভ সকাল।